আগামীকালকে যাদের ড্রামা পরীক্ষা, অনার্স সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা পরীক্ষা, এই ভিডিওটা বিশেষত তাদের জন্য। পরীক্ষার আগের দিন এই ভিডিওটা দেওয়ার কারণ, আমরা সাধারণত পেইড ক্লাসে যেই টপিকগুলো পড়াই, যেভাবে পড়াই, সেটা সাধারণত আমরা চ্যানেলে ভিডিও করে শেয়ার করি না, ঠিক আছে? সো পেইড ক্লাসগুলো অনেক ইনফরমেটিভ হয়ে থাকে এবং আমাদের ইউটিউব ভিডিওর থেকে অনেক বেশি আলাদা হয়ে থাকে। তো এটা যেন তোমরা বুঝতে পারো, তাই কিছুটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, সবগুলো নয়, কিছুটা, যেগুলো আমরা নর্মালি পেইড ক্লাসে শিখিয়ে থাকি। এগুলো সাধারণত পেইড ক্লাসের ইনফরমেশন আমি ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করছি। এই ক্লাসটা আমি শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত করলাম, বাকিগুলো পেইড ক্লাসের মতোই থাকবে। তবে এইখানে তোমরা পেইড ক্লাসের সবকিছু পাচ্ছ না, কিছুটা ইনফরমেশন শেয়ার করি যেভাবে ডিটেলসে পেইড ক্লাসে পড়ানো হয়, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এডিপাস রেক্স নিয়ে, বা কিং এডিপাস, যেই ড্রামাটা রয়েছে সেকেন্ড ইয়ারে, সেটা নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। চলো আমরা বিস্তারিত জেনে আসি এই ড্রামাটা সম্পর্কে। তুমি যদি আগামীকালের এক্সামের আগে এই ভিডিওটা দেখতে পাও, তাহলে বলা যায় তুমি খুবই ভাগ্যবান। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো যেন নতুন নতুন আপডেট পেতে পারো। আমরা শুরু করছি আজকের এই ভিডিওটা। এই ড্রামাটা যেই পিরিয়ডে লেখা হয়েছিল, যেই এরাতে লেখা হয়েছিল, সেটা তখন চলছিল ক্লাসিক্যাল পিরিয়ড, ঠিক আছে? এটা লেখা হয়েছিল 429 খ্রিস্টপূর্বে এবং পারফর্মও হয়েছিল 429 খ্রিস্টপূর্বে। এটা প্রথম পারফর্ম হয় থিয়েটার অফ ডাইনোসাস, যেটা কিনা অ্যাথেন্সে অবস্থিত। এই ড্রামাটাকে বলা হয় ট্র্যাজেডি অফ ফেইথ। এই ড্রামাটার দুটো টাইটেল রয়েছে, একটা গ্রিক টাইটেল, একটা ল্যাটিন টাইটেল। গ্রিক টাইটেলটা হচ্ছে এডিপাস টাইরান্স, যার অর্থ রাজা এডিপাস বা শাসক এডিপাস। তো এই এডিপাস নামটা, এই যে এডিপাস নামটা, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে। এটা কিন্তু তোমাদেরকে কেউ বলবে না, পেইড ক্লাসেও কেউ বলবে না, কারণ বেশিরভাগ মানুষ এটা সম্পর্কে জানেই না, ঠিক আছে? একটা মজার ইনফরমেশন দেই। গ্রিক ভাষায় এডিপাসের অর্ধেক নাম, অর্থাৎ এইডিওস অর্থ ফোলা এবং পস অর্থাৎ পা, ঠিক আছে? অর্থাৎ এডিপাস অর্থ গ্রিক ভাষায় ফোলা পা। তো এইটার নাম কেন ফোলা পা হলো, এটার কিন্তু একটা মজার ঘটনা আছে। এই নামটা এরকমটা রাখা হয়েছে কারণ ছোটবেলা যখন এডিপাসের বাবা কিং লেয়াস জানতে পারে যে এডিপাস বড় হয়ে তাকেই হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে, তখন সে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তার নিজের ছেলেকে এডিপাসকে, ঠিক আছে? তো সে যে মেরে ফেলার চেষ্টা করে, তখন তার পায়ে লোহার রড বা এই টাইপের কিছু দিয়ে পুড়িয়ে তাকে ছিদ্র করে দেওয়া হয়। মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়, কিন্তু হঠাৎ রাজার মনে দয়া চলে আসে যে এই বাচ্চাটাকে আমি নিজে মারতে পারবো না, অন্য কাউকে দিয়ে মারাবো, ঠিক আছে? তো এই যে অর্ধেক মেরে রেখেছিল বা আঘাতটা করেছিল, যার কারণে তার পা ফুলে যায়, এখান থেকে এডিপাসের নামকরণ করা হয় এডিপাস। এমনি এমনি তো অ্যারিস্টটল এটাকে বেস্ট ক্লাসিক্যাল ট্র্যাজেডির উদাহরণ বলে নাই। আর অপরদিকে এই যে টাইরান্স রয়েছে, এইটা কিন্তু গ্রিক ভাষায় বোঝায় শাসক। আর এই টাইরানাস কিন্তু বংশগত রাজাকে বোঝায় না। টাইরানাস বলতে বোঝায় এমন একজন রাজাকে যে বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে নিজের কৃতিত্বের মাধ্যমে রাজা হয়েছেন। এতক্ষণ তো আমরা গ্রিক টাইটেলটা ক্লিয়ার করলাম, এবার আমরা জানবো ল্যাটিন টাইটেল সম্পর্কে। ল্যাটিন নাম হচ্ছে এডিপাস রেক্স। এডিপাস কেন নাম হয়েছে সেটা তোমাদেরকে আমি বলেই ফেলেছি, এই কারণে এটার নাম এডিপাস। কিন্তু রেক্স ল্যাটিন ভাষার একটা রূপ, যার অর্থ অর্থাৎ রাজা বা শাসক। নামের গল্প তো গেল, টাইটেলের গল্পটা গেল। এবার আমরা জানবো সেটিংস সম্পর্কে, ঠিক আছে? এটার সেটিংস ছিল থিপস এর রয়্যাল হাউস অর্থাৎ রাজপ্রাসাদ। এই ড্রামাটার ল্যাঙ্গুয়েজ ছিল অ্যানশিয়েন্ট গ্রিক অর্থাৎ পুরাতন গ্রিক ভাষা। এই নাটকে মূলত দুইটি রাজ্যের কথা উল্লেখ রয়েছে, একটা হচ্ছে থিপস, অন্যটি হচ্ছে করিন্থ। অন্য কোনো রাজ্যের বিষয়ে উল্লেখ নেই, এই দুটো রাজ্যের কথাই উল্লেখ রয়েছে এই নাটকে, ঠিক আছে? তো আমরা থিপস সম্পর্কে আগে জানি, তারপরে করিন্থ সম্পর্কে জানবো। থিপস হচ্ছে এমন একটা রাজ্য যে রাজ্যের ফাউন্ডার ছিলেন ক্যাডমাস নামের একজন। এই ক্যাডমাস ছিলেন কিং এডিপাসের গ্রেট গ্র্যান্ডফাদার, বাবার বাবার বাবা। ক্যাডমাসের ছেলে ছিল পলিডোরাস, পলিডাসের ছেলে হলো ল্যাবডেকাস, তার ছেলে কিং লেয়াস, লেয়াসের ছেলে এডিপাস।
প্রথমে আমরা আমাদের প্রথম ক্যারেক্টার একটু ক্যাডমাস সম্পর্কে বলে নিই। মিথ রয়েছে যে এই ক্যাডমাস একবার মাতাল অবস্থায় কোনো এক মেয়ের সাথে খারাপ আচরণ করায় সে অভিশাপ দেয় যে তার রাজ্যে যেন অভিশাপ লাগে। এটা শুধুমাত্র একটা মিথ। তারপরে এবার আসি আমরা কিং লেয়াসে। কিং লেয়াস হচ্ছে এডিপাসের বাবা, অরিজিনাল বাবা, বায়োলজিক্যাল ফাদার। তার একজন ওয়াইফ রয়েছে, নাম হলো জোকাস্টা। জোকাস্টার কিন্তু একটা ভাইও আছে যার নাম ক্রেয়ন। আশা করছি এই ক্যারেক্টারগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এই কিং লেয়াসের যে বাবা রয়েছে সে তাকে এবং জোকাসটাকে ডেলফিক ওরাকালে পাঠায়। ওরাকাল বলতে বোঝায় মন্দির, ডেলফি হচ্ছে একটা জায়গা। হ্যাঁ, তো এই ডেলফি নামের জায়গায় একটা মন্দির রয়েছে যেটার নাম হচ্ছে ওরাকাল। ওরাকাল বলতে এখানে মন্দির বোঝাচ্ছে। তো এই মন্দিরে পুজো হতো অ্যাপোলো নামের একজন দেবতার। তখন সেই দেবতা এতটা প্রভাবশালী ছিল যে তিনি যা বলতেন, যা ভবিষ্যৎবাণী করতেন সব সত্যি হয়ে যেত। পুরো রাজ্য, পাশের রাজ্য, তার পাশের রাজ্য, পুরো এরিয়াতে একা রাজত্ব ছিল এই কিং দেবতা অ্যাপোলোর। তার ভবিষ্যৎবাণী এতটা বিখ্যাত ছিল কারণ তার ভবিষ্যৎবাণী সত্যি হতো এবং সে সবকিছু বলে দিতে পারতেন। তো কিং লেয়াস এবং তার ওয়াইফ জোকাস্টার কোনো সন্তান হচ্ছিল না, যার কারণে তাদের যে বাবা রয়েছে অর্থাৎ কিং লেয়াসের বাবা তাদেরকে চাপ দেয় যে তারা যেন এখানে গিয়ে অর্থাৎ ডেলফিক ওরাকালে গিয়ে জিজ্ঞাসা করে অ্যাপোলোর কাছে যে তাদের কেন সন্তান হচ্ছে না বা কি করলে তাদের সন্তান হবে। দেন সেই দেবতা তাদেরকে জানায় যে তাদের সন্তান হচ্ছে না এটাই তাদের জন্য ভালো, কারণ তাদের প্রতি অভিশাপ রয়েছে যে যদি তার কোনো সন্তান জন্মায় সেই সন্তান কিং লেয়াসকে অর্থাৎ সন্তানটা স্বয়ং নিজের বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। এইটা শোনার পরে কিং লেয়াস অনেক রেগে যায়। এরপরে অনেক বেশি সে মদ্যপান করে এবং এক পর্যায়ে সে ভবিষ্যৎবাণী ভুলে যায় মদ্যপান অবস্থায়। তারপরে তার একটা ছেলে হয় যার নাম রাখা হয় এডিপাস, কিন্তু নাম কিন্তু তারা রাখে না এডিপাস, ঠিক আছে? তার নাম পরবর্তীতে হয়ে আসে এডিপাস। এবার তার যখন ছেলে হয় তখন রাজা তো মোটেই খুশি নয়, কারণ তার তো মাতাল অবস্থা কেটে গেছে এতদিনে, তার সব মনে পড়ে গেছে যে এরকম একটা ভবিষ্যৎবাণী রয়েছে। তখন সে তার বাচ্চাকে মারতে চায়। আর এই কারণেই তার পায়ে ওই লোহার বস্তু দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। যখন তার পায়ে সেটা ঢুকায় তখন তার পিতৃত্ব জেগে ওঠে। সে তার বাচ্চাকে মারতে পারে না, কিন্তু ভবিষ্যৎবাণী তো সত্যিই হবে। তাই সে করে কি, একটা শেফার্ডের কাছে দিয়ে দেয় অর্থাৎ রাখাল, তার কাছে সেই বাচ্চাটাকে দিয়ে বলে কি তুমি মাউন্টেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলবা। দেন সেই রাখাল করে কি, সে যখন মাঠে যায় তখন তার কিন্তু আরো একটা রাখালের সাথে দেখা হয়। এই রাখাল কিন্তু কোরিন্থ রাজ্যের রাখাল, এই রাখাল কিন্তু থিবসের রাখাল নয়। তারা মেষ চড়াতে দূর পর্যন্ত চলে যায়। সো সেখানে তার দেখা হয়। তখন এই যে কোরিন্থের রাখাল রয়েছে তাকে জিজ্ঞাসা করে সমস্যা কি, তোমার মন খারাপ কেন? তখন সে বলে এইরকম একটা ছোট ফুটফুটে বাচ্চাকে আমার মেরে ফেলতে হবে, কারণ আমার রাজার আদেশ। বাচ্চাটা অলরেডি অসুস্থ ছিল, তার পা ফোলা ছিল বা সে আঘাতপ্রাপ্ত ছিল তার বাবার দ্বারা। দেন যে শেফার্ড টু দ্বিতীয় রাখাল ছিল সে বলছিল যে এই বাচ্চাটাকে তাহলে মারিস না, আমি একে অনেক দূরে নিয়ে যাব, একে আমি নিয়ে যাই আমার রাজা রানীকে দিব, আমাদের রাজা রানীর কোনো সন্তান নাই, আমি একে কোরিন্থে নিয়ে যাব, রাজা রানী খুব খুশি হবে, আমাদেরকে অনেক পুরস্কার দিবে। দেন এটা বলে তো শেফার্ড অর্থাৎ রাখাল ওয়ান যে কিনা থিপসের রাখাল ছিল সে বলে যে আচ্ছা ঠিক আছে বাচ্চাটাকে তুই নিয়ে যা এবং কাউকে বলিস না যে আমি একে মেরে ফেলি নাই। কিন্তু সে নিজের রাজ্যে যে এই শেফার্ডটা আবার ঠিকই বলে দেয় যে না আমি বাচ্চাটাকে মেরে এসছি, এই করছি সেই করছি, অথচ সে দিয়ে দিছে কিন্তু কোরিন্থের রাখালের কাছে। এবারে বাচ্চাটা কোথায় যায় একটু পরে বলছি, তার আগে বলি এখানে আরো কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন টেরেসাস। তিনি হচ্ছেন একজন ব্লাইন্ড প্রফেট। ওই সময়ে অনেক অন্ধ প্রফেটরা ছিলেন যারা অনেক জ্ঞানী ছিলেন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিলেন। তিনি অন্ধ ছিলেন কিন্তু তিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতেন, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাইতেন, ঠিক আছে? উনার কাহিনী আসবে একটু পরে। এখন আরো একজন রয়েছেন ক্যারেক্টারে যার নাম হচ্ছে স্ফিংস। স্ফিংস হচ্ছে গ্রিক মাইথোলজির একটা রাক্ষস।
রাক্ষসীও বলতে পারো। এই যে স্ফিংস রয়েছে এইটা কিন্তু একটা অদ্ভুত জীব, হ্যাঁ, এটা মাইথোলজি থেকে উঠে আসা একটা ক্রিয়েচার। এর অর্ধেক কিন্তু মেয়েদের মতো দেখতে, অর্থাৎ অর্ধেক মানুষ এবং বাকি অর্ধেক সিংহর মতো। এর কাজই হইলো রাজ্যে রাজ্যে যাওয়া, যে মানুষকে প্রচন্ড বিরক্ত করা, মানুষকে উল্টাপাল্টা ধাঁধা জিজ্ঞাসা করা, না পারলে মেরে ফেলা, এই টাইপের কার্যক্রম করে থাকে সে। আরো একজন ক্যারেক্টার রয়েছে এখানে, সেটা হচ্ছে কোরাস। কোরাস বলতে বোঝায় সমবেত কণ্ঠে, অর্থাৎ 4-5 জন 6-7 জন এক জায়গায় হয়ে কোনো গান বলা, গানের মাধ্যমে ঘটনাগুলো বলা নাটকের, যেগুলো তুমি ক্যারেক্টারদের দ্বারা বুঝতে পারছো না সেটা এই ব্যক্তিরা বলে তোমাকে ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যেন ড্রামাটা বুঝতে পারো, এই জন্য এই ড্রামাতে কোরাসকে ক্যারেক্টার হিসেবে দেখা হয়। এবার আমরা একটু জেনে আসি কোরিন্থ রাজ্যে কে কে আছে। প্রথমে তো আমরা কোরিন্থ রাজ্যের রাখালের সাথে দেখা করেই ফেলেছি, আমরা তো জানি কোরিন্থের রাখাল সম্পর্কে। এইবার এখানে রয়েছে আরেকজন, তিনি হচ্ছে এই রাজ্যের রাজা, কিং পলিবাস। তার রানী মেরোপি, ল্যাটিন ভাষায় যাকে মেরোপি বলা হয়, এবং গ্রিক বা ইংরেজিতে তাকে মেরব বলে। তো আমরা একে মেরব বলেই ইনাকে সম্বোধন করব। ইনি হচ্ছেন রানী, কোরিন্থের রানী। এই পলিবাস এবং মেরোপের কোনো সন্তান নাই, যাদের কথা এই রাখাল, দ্বিতীয় রাখালটা সেই থিবসের রাখালকে বলছিল যে আমাদের রাজা রানীকে যদি বাচ্চাটা দেই, রাজা রানী খুব খুশি হয়ে যাবে, কারণ তাদের কোনো বাচ্চা নাই। তো এই কিং পলিবাস এবং মেরোপ কি করে, ওই সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে, দত্তক নেয়। তো রাজ্যের কিছু মানুষ জানে যে বাচ্চাটা দত্তক নেয়া, কিন্তু রাজা রানীর ভয়ে কেউ মুখ খোলে না। এই বাচ্চাটা খুব আরামেই বড় হচ্ছে কিং পলিবাস এবং মেরোপের কাছে। বাচ্চাটার নাম হচ্ছে এডিপাস, ঠিক আছে, আমাদের গল্পের নায়ক। এখন আমাদের গল্পের নায়ক বড় হয়, এডিপাস থেকে কিং এডিপাস হওয়ার জার্নিতে যায়। একদিন সে কোরিন্থের কোথাও একটা ঘুরছিল, তখন তার সামনে একটা মাতাল চলে আসে। মাতাল এসে তাকে বলে, হে, তুই যা তো ভাব নিয়ে রাজপুত্র হয়ে ঘুরতেছিস, তুই তো শালা ফকির, তোর তো কিচ্ছু নাই। এখন এডিপাস বলে, এই মাতাল শালা ভাগ। এখন ওই মাতাল বলে, আরে বেটা তুই মাতাল, তোকে তো শালা ডাস্টবিন থেকে কুড়ায় নিয়ে আসছে আমাদের রাজা রানী। এবারে বেটার গায়ে লাগে, খুব ক্ষেপে যায়। সে তার বাবা মার কাছে যায়, অর্থাৎ কোরিন্থের রাজা রানীর কাছে যায়, বলে, আমি কি তোমাদের বাচ্চা না? আমরা নাকি তোমরা ডাস্টবিন থেকে কুড়ায় নিয়ে আসছো? তারপরে তারা স্বীকার করে, না রে না, তুমি আমাদের বাচ্চা। কে বলছে, কোন মাতাল কি বললো? কিন্তু এই যে এডিপাস, এর মনে একটা খুঁতখুঁতানি থেকে যায়, বুঝছো? সে এখন বলে যে আচ্ছা ঠিক আছে বেটা, আমি যাব ডেলফি ওরাকালের কাছে, অ্যাপোলোর কাছে। সে তো মাস্ট বলবেই আমি কে, তারপরে আমাকে মিথ্যা বলা বের হবে নি। সে চলে যায় ডেলফি ওরাকালের কাছে, অ্যাপোলোর কাছে, সেই মন্দিরে। সেই মন্দিরে গিয়ে, সেই মন্দিরে তাকে তার পরিচয় তো বলেই না, উল্টে বলে যে তোর অভিশাপ রয়েছে, তুই তোর বাবাকে মেরে ফেলবি এবং তোর মাকে বিয়ে করবি। এটা শুনে বেচারা এমন দুঃখ পায় যে সে নিজের রাজ্যেই যায় না ভয়ে। সে সেই মুহূর্তে কোরিন্থ ত্যাগ করে এবং আর কখনো কোরিন্থে ফেরে না। পুরো গল্পে কখনো দেখা যায় নাই যে সে কোরিন্থে গেছে, ঠিক আছে? সো এখানে আমরা কোরিন্থের গল্প আপাতত শেষ করছি। এবার সে করে কি, সে চলে আসে থিবসে। তার এমনি মেজাজ খারাপ ছিল। 3 রাস্তার মোড়ে রাজা তখন তার কিছু সৈনিকদের নিয়ে ঘুরছিল বা কোনো একটা কাজে ছিল। তো সেই মুহূর্তে রাজা একটু ভাব নিছে এডিপাসের সাথে। এডিপাসের তো এমনি মাথা খারাপ হয়ে আছে, এডিপাস যে রাজাকে মেরে দিছে এবং সেই সাথে 2 জন সৈনিক ছিল, সেটাকেও মেরে দিছে। বাকি একজন সৈনিক পালায় গেছে। এবারে এডিপাস মারার পরে, এই যে লোকটাকে মারলো, অর্থাৎ কিং লেয়াস ছিল সেই লোকটা, তার বাবা, অর্থাৎ ভবিষ্যৎবাণী শুরু হতে শুরু করেছে, ঠিক আছে? অলরেডি সে না জানা তার বাপরে মেরে ফেলাইছে। তারপরে তার মাথা ঠান্ডা হয়েছে, সে আসছে অন্য একটা জায়গায়। সেখানে গিয়ে সে জানতে পারে স্ফিংস নামের একজন দানব, একটা ক্রিয়েচার, গ্রিক মাইথোলজি থেকে উঠে আসছে, সে জ্বালাচ্ছে রাজ্যের মানুষদের। তখন এডিপাসের রাজ রক্ত গরম হয়ে যায় যে আমি একজন রাজকুমার, আমি থাকতে এরকমটা হচ্ছে। সে রেগে যায় এবং সেই স্ফিংসকে মারতে চলে যায়, ঠিক আছে? তো এই মারতে যাওয়ার পথেই মূলত সে লিয়াসকে মেরেছিল। তারপরে স্ফিংসের কাছে যায়, তো স্ফিংস তাকে বলে যে আমি মানুষকে ধাঁধা জিজ্ঞাসা করি, ধাঁধা না পারলে আমি মেরে ফেলি। এই কারণে পুরো রাজ্য ব্যস্ত ছিল, তাকে ভয় পাচ্ছিল, পুরো রাজ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো এই ঝামেলা সলভ করার জন্য স্ফিংস এখন বলে যে তুমি যদি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারো, তাহলে আমি এখান থেকে চলে যাবো, আর কখনো এই রাজ্যের মানুষকে ডিস্টার্ব করব না। তো এখন এডিপাস বলে, তোমার ধাঁধা বলো। এখন
সেই স্ফিংস বলে, এমন কি আছে সকালে হাঁটে 4 পায়ে, দুপুরে হাঁটে 2 পায়ে, রাতে হাঁটে 3 পায়ে। এখন এডিপাস বলে, আরে এটা তো খুব সোজা, এটা হচ্ছে মানুষ। সকালে হাঁটে 4 পায়ে অর্থাৎ ছোটবেলায় সে হামাগুড়ি দিয়ে হাঁটে, দুপুরে 2 পায়ে অর্থাৎ নর্মাল ইয়াং এজে সে 2 পায়ে হাঁটে। বৃদ্ধ বয়স বলতে অনেকটা রাত বোঝায়, যেমন দিনের শেষ তেমন জীবনের শেষ। এই কারণে 3 পায়ে অর্থাৎ 2 পায়ের সাথে একটা লাঠি ইউজ করে, এই কারণে 3 পায়ে হাঁটে। সো এই উত্তরটা হবে মানুষ। উত্তরটা হয়ে যায় এবং ওই ঝড়ে বক মরে আর কি, আর বেচারা এডিপাসের কেরামতি বাড়ে। অর্থাৎ তার মাধ্যমে স্ফিংসের গল্পের শেষ হয়। রাজ্যের মানুষ তো খুব খুশি, আরে এই হচ্ছে ব্যক্তি এই ধাঁধাটা সলভ করে ফেলছে। ততদিনে এটাও জানা হয়ে যায় ততক্ষণে যে আসল রাজা মারা গেছে, এবং তার সাথে কিছু সৈন্যও মারা গেছে। রাজ্যে এখন কোনো রাজা নাই। তো মানুষ এডিপাসকে রাজা হিসেবে চায়, কারণ এডিপাস তাদেরকে একটা সমস্যা থেকে বাঁচিয়েছে। তো যেই 2 জন সৈন্য মরে গেছে, তার সাথে আরো একজন ছিল সৈন্য, সে কিনা বেঁচে গেছে। তো সে যখন দেখে এডিপাস এখন রাজা হয়ে বসছে, সে একটা ভয়ে ভাগছে। তো সে সময়ের একটা নিয়ম ছিল, রাজ্য যার রানী তার। তো সেই সূত্রে সেই রাজ্যের যে রানী ছিল জোকাস্টা, তাকে বিয়ে করে সে রাজ্যটা পেয়ে যায়। তারপরে এডিপাসের 2 জন ছেলে হয় এবং 2 জন মেয়ে হয়। ছেলের নাম ছিল পলিনিস এবং অ্যাটোক্লিস, এবং 2 জন মেয়ের নাম ছিল অ্যাটেনেন এবং ইসমিনি। এতক্ষণ আমরা যেটা বলতেছিলাম এটা হচ্ছে পুরো প্লের ব্যাকগ্রাউন্ড। এইবার নাটকটা শুরু হবে। নাটকটা কোথায় থেকে শুরু হয় জানো? রয়্যাল প্লেসে, অর্থাৎ রাজপ্রাসাদে কিছু পুরোহিতের সাথে কিছু রাজ্যবাসী আসে, এসে বলে যে রাজামশাই, প্লেগে পুরো রাজ্য আক্রান্ত, অবস্থা খারাপ, রাজ্যের মানুষজন মারা যাচ্ছে, খুব কষ্টে আছি আমরা, আপনি কিছু করেন। তখন রাজা জানায় যে আমি আছি, আমি থাকতে তোমাদের ভয় নাই। আমি অলরেডি ক্রেওন অর্থাৎ জোকাস্টার যে ভাই আছে, সম্পর্কে এডিপাসের মামা এবং শালা দুইটাই, তো তাকে পাঠাইছে ডেলফিকে, ওরাকালে অ্যাপোলোর মন্দিরে, এইটা জানার জন্য যে কেন এসব হচ্ছে এবং এসব থেকে মুক্তির উপায় কি। তো সেই কথা বলতেছিল যখন পুরোহিতদের সাথে, প্লেগ নিয়ে ওই মানুষদের সাথে, তখনই সে মুহূর্তে ক্রেয়ন চলে আসে এবং ক্রেয়নকে জিজ্ঞাসা করে কি সংবাদ পেলে। তখন ক্রেয়ন বলে, আমি এর প্রতিকার পেয়ে গেছি, সেটা হচ্ছে কেউ একজন এই রাজ্যের রাজাকে হত্যা করেছে। এডিপাস যখন কিং লেয়াসকে মারছিল তখন কিন্তু সে জানতো না যে রাজা, ঠিক আছে, লেয়াস একজন রাজা, এমনি মেরে ফেলছিল রাগের মাথায়। তখন ক্রেয়ন জানায় যে যে এই রাজাকে মারছে আমাদের, তার জন্য রাজ্যে পাপ লাগছে, সে মানুষটা এখনো খোলা ঘুরে বেড়া, কোনো রকম পানিশমেন্ট ছাড়া। তাকে নিয়ে এসে যদি শাস্তি দেওয়া যায়, তার পাপের শাস্তি, রাজাকে মারার শাস্তি, তাহলে রাজ্য থেকে পাপ চলে যাবে এবং প্লেগ মুক্ত হয়ে যাবে রাজ্য। এটা শুনে এডিপাস প্রতিজ্ঞা করে যে আমি তাকে অবশ্যই শাস্তি দিব। গল্পের মেইন টুইস্টটা এখানে। সে জানে না যে সেই পাপীটা সে নিজেই, যে কিং লেয়াসকে মেরে ফেলছে। তো এখন কিভাবে জানবে যে কে লেয়াসকে মারছে? এডিপাস তো নিজেও জানে না যে সে নিজেই রাজাকে মারছে, কেউই জানে না। সৈনিকটাও পালাইছে, বোঝার কোনো উপায় নাই। তো তাদের এখন এমন একজনকে লাগবে যে ভবিষ্যৎ দেখতে পায় এবং তাদেরকে বলতে পারবে যে কিং লেয়াসকে কে মারছে। তখন নিয়ে আসা হয় সেই অন্ধ প্রফেট টেরেসিসকে, যে কিনা ভবিষ্যৎ দেখতে পাইতো এবং অন্ধ ছিল। তো সবার সামনে ডেকে নিয়ে আসা হয়, অর্থাৎ রাজপ্রাসাদে যারা ছিল, জোকাসটা সেখানে ছিল না। তো এডিপাস তাকে জিজ্ঞাসা করে যে কে মারছে কিং লেয়াসকে। তো তখন সেই অন্ধ প্রফেট বলতে চায় না, তখন বলে যে আমি সবার সামনে বলতে চাই না, আপনি একটু সাইডে আসেন, আমি তারপর আপনাকে বলতেছি। তখন বেচারা এডিপাস খুব রেগে যায়, বলে আরে তুই তো সালা ভণ্ড, তুই কি বলবি, তুই তো দেখতেই পাস না, তুই তো নিজেই অন্ধ, তুই কেমনে দেখবি, পারিস না এখন এসব বইলা হচ্ছে বুজরুকি করিস, এই টাইপের। হ্যাঁ, তখন সেখানে জোকাসটা চলে আসে। জোকাসটা জানতে চায় কি হয়েছে, তো সব খুলে বলে যে রাজ্যে প্লেগের কারণ এইটা, এই সব ঘটনা জোকাসটাকে সব খুলে বলে। যখন এসব বলছিল জোকাসটাকে, তখন টেরেসাস রেগে যায়, কারণ তার অপমান হয় টেরেসাসের। তখন টেরেসাস বলে যে মহারাজ, লেইয়াসকে অন্য কেউ নয়, আপনি মেরেছেন। তখন এডিপাসের কাছে বিষয়টা খুব হাস্যকর মনে হয়, আরে আমি মারছি আমি জানি না, এটা কোনো কথা, আমি রাজাকে মারছি।
আরে আগেই বুঝছিলাম তুই তো বেটা অন্ধ, তুই কি বলবি এখন আমার এই দোষী বানাইতেছিস। আরো বেশি বেশি অপমান করতে থাকে টেরাসাসকে। টেরাসাস তখন রেগে যায়, একটা গম্ভীর মুহূর্তের সৃষ্টি হয় তখন, যে রেগে গিয়ে বলে, আমি অন্ধ, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তোর চোখ থাকা সত্ত্বেও তুই সেটা দেখতে পাচ্ছিস না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যখন এই রাজ্য থেকে চলে যাবি তখন তুইও অন্ধ হয়ে যাবি। এই বলে চলে যায়। তখন জোকাসটা এডিপাসকে শান্ত করার জন্য বলে, এইসব ভবিষ্যৎবাণী টানি কিছু হয় না, আমি নিজে তার প্রমাণ। আমার আর কিংলিয়াসের একটা বাচ্চা ছিল, যার এরকম একটা ভবিষ্যৎবাণী হয়েছিল যে সে তার বাবাকে মেরে ফেলবে এবং তার মাকে বিয়ে করবে। তো সেই বাচ্চাকে তো রাজাই মেরে দিছে, ভবিষ্যৎবাণী তো এখানেই শেষ। এইসব কিছু হয় না, এসব কিছু হয় না, তাই চাপ নিও না। এখন এমন সময়ে সেখানে শেফার্ড টু আসে, ওই যে দ্বিতীয় রাখাল, যে কিনা কোরিন্থের রাখাল ছিল, এডিপাসকে রাজা রানীর কাছে দিছিল, সেই রাখাল এসে বলে, ডিয়ার রাজকুমার, আমাদের রাজা মারা গেছেন, আমাদের রানীমা এখন একা একা আছে, আমাদের রানী অবস্থার খুবই খারাপ, বা এখন আপনার রাজ্যে ফেরা উচিত, কারণ রাজ্যের উত্তরাধিকার আপনি। কিন্তু এখানে এবারটা এডিপাস তখনও রাজ্যে যেতে চায় না। এখন সে জানায়, সেই রাখাল, যে আপনার অভিশাপ তো কেটে গেছে, কারণ আপনার বাবা মারা গেছে, এটা তো আর হওয়া সম্ভবই না। তখন এডিপাস বলে, আমার বাবা মারা গেছে তো কি হয়েছে, আমার মা এখনো বেঁচে আছে, ভবিষ্যৎবাণী রক্ষা আহ, করার ভয়ে সে সেই রাজ্যে আর ফেরে না। তখন সামহাও সেই রাখালের দ্বারা আহ, আরো ডিটেলসে সে জানতে পারে একটা পর্যায়ে, যে সে আসলে জোকাস্টা এবং কিংলিয়াসের ছেলে। রাখাল তাকে নিয়ে গিয়ে কোরিন্থের রাখালের কাছে দিয়েছিল, এবং সেই রাখাল তাকে অ্যাডপ্ট করে দিয়েছিল রাজা রানীর কাছে, কোরিন্থের, ঠিক আছে, পলিবাস এবং মেরোপির কাছে। আসলে সে এই রাজ্যের আসল উত্তরাধিকার ছিল। সো যখন সে বুঝতে পারে যে সে ভুল করেছে, ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, সে আসলে এতদিন বোকা ছিল, চোখ থেকে অন্ধ ছিল, এবং সে যা কিছু করেছে সবকিছু পাপ, সেই পর্যায়ে সবকিছু জানার পরে একটা স্যাড মোমেন্ট তৈরি হয়, এবং এই গল্পের যা উদ্দেশ্য ছিল, ট্র্যাজেডির মূল উদ্দেশ্য, সেইটা পূরণ হয়ে যায়। দর্শকদের পিউরিফিকেশন হয়, ক্যাথারসিস হয়, অর্থাৎ দর্শকদের মনে করুণা ভয় জেগে ওঠে। আমরা এখানে ক্যাথারসিস দেখতে পাই, দর্শকরা খুব কষ্ট পায়। তখন জোকাসটা সুইসাইড করে নেয় সবকিছু জানার পরে, এবং তার গাউনে একটা পিন ছিল, সেফটি পিন, সেই পিনটা দিয়ে সবকিছু জানার পরে এডিপাস নিজের চোখ অন্ধ করে ফেলে। তারপরে সে রাজ্য ক্রেয়নের হাতে তুলে দেয়, তার সন্তানদের দেখাশোনার ভার ক্রেয়নের হাতে দেয়, এবং সেখান থেকে ভিখারির বেশে অন্ধ অবস্থায় চলে যায়, এবং সেই সাথে সেই যে ব্লাইন্ড প্রফেট টেইরেসাস ছিল, তার অভিশাপের সমাপ্তি হয়। অর্থাৎ সে একজন ভিখারির বেশে এডিপাস রাজ্য ত্যাগ করে অন্ধ অবস্থায়। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তোমরা একটু নক দিয়ে রাখো। আমরা সাধারণত সবসময় পেইড কোর্সে স্টুডেন্ট নেই না, আমরা মাসের শুরুতে নেই, বা যে কোনো একটা কোর্সের শুরুতে নেই। তোমরা নক দিয়ে রাখতে পারো, তোমাদের সবাইকে জানানো হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, কানেক্টেড থাকো। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে সকল উত্তর, সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে।